সরকারি চাকরিতে কোটার প্রজ্ঞাপন জারি, অবিলম্বে তা কার্যকর হবে আইনমন্ত্রী। চতুর্থ দিনের মতো দেশ জুড়ে চলছে কারফিউ, সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি জামায়াতের ১.৫ সহস্রাধিক নেতাকর্মী গ্রেপ্তার। টিকিট না পেয়ে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে কাজে ফেরা নিয়ে অনিশ্চয়তায় প্রবাসীরা। আসসালামু আলাইকুম। নাজদিন আহমেদ স্বাগত জানাচ্ছে এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। কোটা বিষয়ে উচ্চ আদালতের দেয়া রায় অনুযায়ী যে কোনো পর্যায়ে ও সকল গ্রেডে সরাসরি সরকারি চাকরিতে ৯৩% মেধার ভিত্তিতে নিয়োগের বিষয়ে জারি করা প্রজ্ঞাপনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন আইনমন্ত্রী, যা অনতিবিলম্বে কার্যকর হবে ও অন্য কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা থেকে পূর্ণ করা হবে বলেও জানান তিনি। বিকেলে রাজধানীতে তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব জানান মন্ত্রী। যত তাড়াতাড়ি সম্ভব পরিবেশ নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে ও শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শিক্ষার্থীদের আন্দোলন, দেশ জুড়ে সংঘাত, তারপর উচ্চ আদালতের রায়। আর সরকারি চাকুরিতে কোটা নিয়ে উচ্চ আদালতের রায়ের একদিন পরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হলো জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের। এখন থেকে যে কোনো পর্যায়ের ও সকল গ্রেডে সরাসরি সরকারি চাকুরিতে মেধায় ৯৩%, বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫%, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য ১% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১% কোটা থাকবে। নারী জেলাসহ কোটার অন্তর্ভুক্ত থাকছেন না বীর মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা। নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদ সমূহ সাধারণ মেধা তালিকা হইতে পূরণ করা হইবে। কোটা বাতিল করার যে পরিপত্রটা ২০১৮ সালে দেওয়া হয়েছিল সেটাও বাতিল করা হইবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হইবে। প্রজ্ঞাপনে উচ্চ আদালত থেকে যেভাবে রায় দেওয়া হয়েছিল সেভাবেই সব উল্লেখ আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। আপিল বিভাগের রায়ে একটা কমা, দাড়ি, কমা, সেমিকলন বদলানোর ক্ষমতা আমাদের নাই। যেহেতু সেটা নাই, তারা যেভাবে দিয়েছেন আমরা সেইভাবেই এটা প্রতিপালন করেছি। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং সকল ছাত্রছাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার পরিবেশ সরকার তৈরি করবে। মামলার তথ্যাদি যদি ওনারা আমাদেরকে দেন, সাধারণ ছাত্রছাত্রী যারা এই কোটা বিরোধী আন্দোলন করছিলেন তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলি আমরা অবশ্যই দেখব। সরকারি চাকুরিতে কোটা নিয়ে প্রজ্ঞাপন প্রকাশের পর দেশের চলমান সংকট নিরসন হলো কিনা এ সময় এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের। আমাদের বিশ্বাস যে নতুন করে কোনো আরও সমস্যা তৈরি করা হবে না এবং এটার এই পরিস্থিতির অবনতি হবে না। পাশাপাশি আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যদি অবনতি ঘটানোর চেষ্টা কোনো অপশক্তি করে সেটার ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেব। যে হতাহতের ঘটনা ঘটেছে তার জন্য আক্রমণকারীরা দায়ী এবং প্রতিটি হতাহতের ঘটনার জন্য আমরা নিন্দা জানাই, দুঃখ প্রকাশ করি এবং বিচার করে প্রত্যেককে সে যেই হোক বিচার করে সাজার আওতায় আনা হবে। শিক্ষার্থীদের আন্দোলনের সময় হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের প্রতিবেদন পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। চতুর্থ দিনে রাজধানী সহ দেশ জুড়ে আজও চলছে কারফিউ। তবে সড়কে মানুষ ও যানবাহন চলাচল আগের চেয়ে বেড়েছে। রাজধানী জুড়ে যান চলাচল কিছুটা বেড়েছে, তবে রাস্তায় কোনো গণপরিবহন দেখা যায়নি। রিকশা এবং সিএনজি অটোরিকশার উপরই নির্ভর করছে রাজধানীবাসী। এদিকে ঢাকার বিভিন্ন সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা, আছে আইন শৃঙ্খলা বিভিন্ন বাহিনীর সদস্যরাও। কারফিউয়ের মধ্যে যারা বাইরে বেরিয়েছেন তারাই তল্লাশি ও জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন। ময়মনসিংহে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণায় মানুষের মাঝে ঢিলেঢালা ভাব লক্ষ্য করা যাচ্ছে।
শহরের রাস্তায় সকাল থেকে আগের তুলনায় বেশি 3 হুইলার চলাচল করতে দেখা গেছে। রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত আছে। খুলনায় আজ দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। নগরের প্রধান প্রধান সড়কে পুলিশের টহল থাকলেও অলিগলির চিত্র ভিন্ন। দ্বীপ জেলা ভোলায় আজ সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে, যে কারণে শহরে রিকশা ও 3 হুইলার চলাচল কিছুটা বেড়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর করা মামলায় 1.5 সহস্রাধিক বিএনপি ও জামায়াতের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। একদিনেই গ্রেপ্তার করা হয়েছে 600 জনকে। পুলিশের উপর হামলা, অগ্নিসংযোগ সহ বিভিন্ন অভিযোগে দায়ের করা 34 মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। আজ ভোরে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে। সব মিলিয়ে গেল কয়েকদিনে ঢাকায় গ্রেপ্তারের সংখ্যা 1117 জন। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় আরও কয়েকশো বিএনপি জামায়াতের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কিছু এই নাশকতাকারীকে কিন্তু আমরা আটক করেছি। শুধু তাই না, এরা কিন্তু একেবারে আমি বলবো যে নাশকতার হোতা বিভিন্ন এলাকায়, বনশ্রী, উত্তরা, আপনি জানেন ওখানে টিভি সেন্টার অ্যাটাক হয়েছিল, আপনার এই তারপর হচ্ছে আপনার মিরপুরে, এই সমস্ত জায়গায় যারা এগুলো করেছে আমরা কিন্তু এগুলোকে ইতিমধ্যে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। আমাদের কিন্তু গোয়েন্দা যে জাল যেটা রয়েছে সেটা কিন্তু অনেক সুবিস্তৃত, এটা কিন্তু সুবিস্তৃত এবং তার মাধ্যমে আমরা এই প্রত্যেকেই কিন্তু আইডেন্টিফাই করব এবং প্রত্যেকে কিন্তু আমি বলছি যে বিচারের আওতায় আনা হবে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা ও অগ্নিসংযোগ সহ বিভিন্ন অপরাধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে সর্বশেষ খবর জানাচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন থানায় সহিংসতার ঘটনায়, অগ্নিসংযোগের ঘটনায় যে মামলা হয়েছে, সেই মামলায় গত 24 ঘন্টায় 1100-র উপরে আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের অনেককে কিন্তু আমরা দেখেছি আজকে যেহেতু কারফিউর মধ্যেও নিম্ন আদালত বন্ধ আছে, তারপরেও কিন্তু তাদেরকে যেহেতু 24 ঘন্টার মধ্যে আদালতে সোপর্দ করতে হয় আসামিদের, সেই আইনের বাধ্যবাধকতার কারণে অনেক আসামিকে আমরা দেখেছি বিভিন্ন থানা থেকে এই সিএমএম আদালতে আনা হয়েছে। অনেক আসামির পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদনের জন্য সকল কার্যক্রম সম্পন্ন করছেন। আদালতের গেটের সামনে অনেক আত্মীয় স্বজন, বাবা মা অপেক্ষায় আছেন তার সন্তানের জন্য যে কখন তাদেরকে নিয়ে আসবেন এবং জামিন নিতে পারেন কিনা, তাদের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। আইনজীবীরা বলছেন যে সহিংসতার ঘটনায়, প্রত্যেকটার ঘটনায় যারা দোষী ব্যক্তি তারা যেন বিচারের আওতায় আসেন এবং যারা এই ঘটনা ঘটেছে, এই ঘটনার প্রেক্ষিতে যারা মারা গেছেন, সেই নিহতের ঘটনায়ও যেন বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সঠিক একটা ন্যায় বিচার প্রতিটি পরিবার পান, সেই দাবিটি কিন্তু তারা জানাচ্ছেন এবং পরিবারগুলি বলছেন যে বিচার যেন সঠিক হয়, ন্যায় বিচারটা যেন তারা পান, বিচারের করতে গিয়ে যেন কেউ আবার ন্যায় বিচার থেকে বঞ্চিত না হন, এমনটা কিন্তু তারা বলছেন, দাবি করছেন এবং প্রত্যাশা করছেন সবাই যেন এই ঘটনার, সকল ঘটনার, যারা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছেন, রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি সাধন করেছেন, তাদের জন্য একটা সঠিক বিচারটা হয়। টিকিট না পাওয়ায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে কাজে ফেরা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে প্রবাসীরা। অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন রেমিটেন্স যোদ্ধারা। হযরত শাহজালাল বিমানবন্দর এলাকার সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী কাইকোবাদ মাহমুদ। আমি এই মুহূর্তে আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, আর এখানে আমি সকাল থেকেই দেখতে পাচ্ছি আসলে যারা ফ্লাইটগুলো হচ্ছে যাদের রাতে, সন্ধ্যা, রাত অথবা কালকে ভোরে, তারাও কিন্তু এখন থেকে এসেই এখানে অপেক্ষায় আছেন তাদের ফ্লাইট ধরার। কারণ এর একটি অন্যতম বড় সমস্যা হচ্ছে যানবাহনের যে সমস্যাটি, তারা সেটির কথা বলছেন। এছাড়া যে একটি অনিশ্চয়তা আছে, তারা কি ঠিকভাবে তাদের ফ্লাইটটি ধরতে পারবেন নাকি, তো তার জন্য তারা কিন্তু আগে থেকে এসে বসে আছেন। আর আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু ইন্টারনেট নেই দেশে, এখন এই মুহূর্তে ইন্টারনেট বন্ধ আছে, তারা কিন্তু কোনো কনফার্মেশন মেইল পাচ্ছেন না বা এই ধরনের কোনো তথ্য জানতে পারছেন না ইন্টারনেট থেকে, যার ফলে তারা তাদের টিকিটের সময় অনুযায়ী চলে আসছেন। তারা ভাবছেন যে সে অনুযায়ী তারা তাদের প্লেনটি ধরতে পারবেন। কিন্তু এখানে আমি সকাল থেকে এসে দেখতে পেয়েছি যে দুবাইয়ের একটি ফ্লাইট ছাড়ার কথা ছিল 10টার পরে, কিন্তু সেটি আসতে দেরি করার কারণে কিন্তু সেটি এখন টাইম দেওয়া হচ্ছে 4:30, অর্থাৎ এখানে কিন্তু এখনও ডিলে কিন্তু রয়ে গেছে প্লেনের যে
যে শিডিউল বিপর্যয় সেটি কিন্তু রয়ে গেছে। আর আরেকটি বিষয় হচ্ছে যাদের সৌদি আরবের যাদের ফ্লাইট বাতিল হয়েছিল আন্তর্জাতিক যে সার্ভার জটিলতা এবং দেশীয় ইন্টারনেট বন্ধের ফলে তাদের অনেকেই কিন্তু এখন আসতে বলা হচ্ছে। বিশেষ করে সৌদি এয়ারলাইন্স থেকে কিন্তু যাদের বিশেষ করে ভিসার সময় কম তাদের কিন্তু আগেই তাদের যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আর অনেকেই কিন্তু আজকেও আসতে বলেছে, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন তাদেরকে গতকাল তাদের অফিসে যেতে বলেছিল আর এরপর আজকে তাদেরকে এয়ারপোর্টে আসতে বলেছে। তো তারা আসলে এখন অপেক্ষা আছেন তাদের ফ্লাইট ধরে। আর যাদের ভিসার মেয়াদ একটু বেশি আছে তাদেরকে একটু পরে ডাকছে, আমরা যতদূর এখানে জানতে পেরেছি। আর আরেকটি বিষয় হচ্ছে যারা এখানে আগে চলে আসছেন, বিশেষ করে ফ্লাইট অনেক পরে, আগামীকালকে ফ্লাইট তারাও চলে আসছেন, তাদের কিন্তু এখানে থাকা একটি অনেক বড় ভোগান্তি হয়ে যাচ্ছে। কারণ অনেকেই কিন্তু তারা এই বাইরে এখানেই থাকবেন, যার ফলে কিন্তু তাদের খরচ বাড়ছে, তাদের কষ্ট বাড়ছে, যেহেতু খাওয়া দাওয়া তার একটি সমস্যা হচ্ছে, থাকাও একটি সমস্যা হচ্ছে। তো সব মিলে এখানে কিন্তু এখন একটি বেশ ভোগান্তি চিত্রই আমরা দেখতে পাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন, স্বাধীনতা বিরোধী বিএনপি জামাত চক্রই নরসিংদী কারাগারে হামলা চালিয়েছে, অস্ত্রাগার লুট করে অগ্নিসংযোগ করেছে। বিকেলে নরসিংদী কারাগার পরিদর্শন করে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী জীবন বাজি রেখে 9 জঙ্গিকে গ্রেপ্তারের পর এখানে রাখা হয়েছে। তারা এই জঙ্গি সদস্যদের ছিনিয়ে নিয়ে গেছে, যারা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে। দেশের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে কুষ্টিয়ার খাজানগর থেকে বিজিবি ও র্যাবের প্রহরায় দেশব্যাপী চাল সরবরাহ করা হয়েছে। দুপুরে শহরতলির বটতৈল এলাকা থেকে 103 ট্রাক চাল ঢাকা সহ দেশব্যাপী পাঠানো হয়েছে। এ সময় জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের কোটা আন্দোলন নিয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশব্যাপী কারফিউ চলছে। যাতে দেশে চালের কোনো সংকট সৃষ্টি না হয় সেই কারণে কুষ্টিয়ার খাজানগর থেকে বিজিবি ও র্যাবের প্রহরায় ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় চাল সরবরাহ করা হচ্ছে। চট্টগ্রামে 2 শতাধিক পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। এ সময় কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। বিজিএমইএ সূত্র জানিয়েছে, কারফিউর কারণে চট্টগ্রামে বন্ধ ছিল 350 কারখানা। এই সবের মধ্যে অনেকের অর্ডার বাতিল হয়ে যাবার উপক্রম হয়েছিল। এমন পরিস্থিতি সামাল দিতে আজ থেকে 220টি কারখানা খুলে দেওয়া হয়। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বলেছেন, দেশের বন্দর ও উপকূলীয় এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে বন্দরের চলমান অচলাবস্থা নিয়ে কথা বলেন নৌবাহিনীর প্রধান। এর আগে চট্টগ্রামে পৌঁছে বঙ্গবন্ধু টানেলের নিরাপত্তা ব্যবস্থা দেখে বন্দরের জেটিসমূহ পরিদর্শন করেন। এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, চলমান পরিস্থিতির কারণ দেশের ব্যবসা বাণিজ্যের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে দেশের সিংহভাগ আমদানি রপ্তানি কাজ হচ্ছে না বলেও জানান নৌবাহিনী প্রধান। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। সরকারি চাকরিতে কোটার প্রজ্ঞাপন জারি, অবিলম্বে তা কার্যকর হবে আইনমন্ত্রী। চতুর্থ দিনের মতো দেশ জুড়ে চলছে কারফিউ, সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি জামায়াতের 1.5 সহস্রাধিক নেতাকর্মী গ্রেপ্তার। টিকিট না পেয়ে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে কাজে ফেরা নিয়ে অনিশ্চয়তায় প্রবাসীরা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।